ভারতবর্ষের মধ্যে দুটো পেপার মিলই ছিল, এক টিটাগড় পেপার মিল, এক বেঙ্গল পেপার মিল। দুটোর মধ্যে কম্পিটিশন চলত। বেঙ্গল পেপার মিল ছিল বাঘমার্কা আর টিটাগড় ছিল হাতিমার্কা। এই বেঙ্গল এখানে সাইরেন ছিল অনেক দূর পর্যন্ত। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আমি তো বরাবর আপনাদের সামনে ইতিহাস তুলে ধরার চেষ্টা করি এবং রানীগঞ্জ ইতিহাসে ভরা একটা ইতিহাসের বই বলা যেতে পারে এই রানীগঞ্জ। আমার পিছনে দেখছেন বেঙ্গল পেপার মিল। এই মুহূর্তে বেঙ্গল পেপার মিলের যে মূল গেট, এই গেটের সামনে রয়েছি এবং এক সময় মানে 1891 সালে এই বর্ধমান ছিল, তখন পশ্চিম বর্ধমান, এখন পশ্চিম বর্ধমান জেলার এই রানীগঞ্জ বল্লভপুর। এই বল্লভপুরে এই প্রথম কাগজের মিল তৈরি হয়েছিল। তখন এই যে কাগজ বাঘমার্কা দেখতে পাচ্ছেন, এই বাঘমার্কা আমাদের এই রানীগঞ্জে বল্লভপুরে একটি ছিল এবং হাতিমার্কা ছিল টিটাগড়ে। আমাদের পশ্চিমবাংলার এই দুটো জায়গায় ছিল কাগজের কল এবং সারা বিশ্বজোড়া খ্যাতি ছিল এই বাঘমার্কা এই কাগজের। বন্ধুরা, আজকে তাই এই রানীগঞ্জের যে ইতিহাস তুলে ধরব, এই বেঙ্গল পেপার মিলের এক অবদান রয়েছে। আমরা যদি ইতিহাস পড়তে চাই, ইতিহাসের পাতায় কিন্তু লেখা রইবে এই বেঙ্গল পেপার মিল। বন্ধুরা, আজকে তাই আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি বেঙ্গল পেপার মিল কত সালে তৈরি হয়েছিল, কত হাত ঘুরে আজকে এই বেঙ্গল পেপার মিলের এই এখন অবস্থা রয়েছে। এখন দেখতে পাচ্ছেন পেপার মিল বন্ধ, তালা, গেটে তালা পড়ে রয়েছে। কিন্তু একটা সময়ে এখন দেখতে পাচ্ছেন চারিদিকে যেন মনে হচ্ছে শ্মশান। এই রাস্তা এক সময়ে একদম পুরো ভিড়ে ভরা থাকতো এবং যতদূর শুনেছি রানীগঞ্জ বাজার এই বেঙ্গল পেপার মিলের যে বোনাস হতো তার উপরে কিন্তু নির্ভর করত বাজার। এবং আপনাদের সামনে আমি তুলে ধরব বেঙ্গল পেপার মিলের ইতিহাস। এই বেঙ্গল পেপার মিলে দীর্ঘদিন কর্মরত ছিলেন ফটিক ভট্টাচার্য। একসময় তিনি হাইকোর্ট বহুবার গেছেন এই বেঙ্গল পেপার মিলের হয়ে এবং সুপ্রিম কোর্টেও বহুবার গেছেন। সেই ফটিক ভট্টাচার্যর সঙ্গে কথা বলবো, চলুন একবার সেই ইতিহাস আমরা শুনব। বেঙ্গল পেপার মিল রানীগঞ্জে ওপেন হয় 1891 সালে, হুইচ ইজ ডিউরিং দ্য 1909 এমপ্লয়েড ছিল 1074 হ্যান্ডস অ্যান্ড মেড 394 টনস অফ পেপার। তার ভ্যালু ছিল 16,34,109। এটা বেঙ্গল ডায়ার্স অ্যান্ড কিনার্স কোম্পানি ছিল। এরপর অনেক হাত বদল হয়ে তারপর বাঙালরি নেয়। বাঙালরির পর বাঙুর কোম্পানি, বাঙুর কোম্পানির পর উপাধ্যায়, তারপর বন্ধ হয়ে যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দ্য হাউস অফ টাইগার ব্র্যান্ডস পেপার, এই বাঘমার্কা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের এই ভৌগোলিক অবস্থানটা দেখানোর চেষ্টা করছি। এই সামনে কিন্তু আরও এগিয়ে গেলে দামোদর নদী এবং তার সঙ্গে এই যে ভৌগোলিক অবস্থাটা এতটাই সুন্দর যে এখানে মিল যে কারণে তৈরি হয়েছিল এবং সামনেই রানীগঞ্জের কয়লা খনি রয়েছে এবং এখানকার দক্ষ শ্রমিকরা যারা বল্লভপুর আশেপাশের গ্রামাঞ্চলের দক্ষ শ্রমিক, এবং সামনেই কাগজ তৈরি করতে গেলে যে প্রচুর পরিমাণ জলের দরকার পড়ে, সামনেই কিন্তু দামোদর নদ এবং আরেকটি যে কথা বললাম কয়লা উত্তোলন হতো এই রানীগঞ্জের বিভিন্ন খনিতে। তো সেক্ষেত্রে এই ভৌগোলিক অবস্থানের জন্য কিন্তু আজকে এই বেঙ্গল পেপার মিল 1891 সালে প্রথম এখানে স্থাপিত হয়। এর অনেকগুলো সুবিধা, কাছেই কয়লা খনি, কাছেই দামোদর নদ, যেটা বেঙ্গল পেপার মিলের ক্ষেত্রে খুবই প্রয়োজন। তারপরে সুলভে হচ্ছে যে শ্রমিক, এইসব সুবিধার জন্যই এখানে পেপার মিল স্থাপন করার সুযোগ হয়েছিল। এই সেই দেখতে পাচ্ছেন বাঘমার্কা,
এই রানীগঞ্জের বল্লভপুরের বুকে এই কাগজের মিল বিশ্বজোড়া খ্যাতি। এবং এখানে কিন্তু প্রথমে 5টি মেশিনের কাজ হতো এবং সবগুলোই কিন্তু ব্রিটেনের এই মেশিন এখানে নিয়ে আসা হয়েছিল। এবং আমরা যে পোস্ট কার্ড ব্যবহার করতাম, আগে চিঠি লিখতাম, সেই পোস্ট কার্ড, ইংল্যান্ড লেটার সব কিছুই কিন্তু এই কাগজ দিয়েই তৈরি হতো। এবং এই যে ইতিহাস আমাদের সারা বিশ্বে যে ছড়িয়ে রয়েছে বেঙ্গল পেপার মিল, আজকে তার ইতিহাস শুধুই পড়ে রয়েছে। ভারতবর্ষের মধ্যে দুটো পেপার মিলই ছিল, এক টিটাগড় পেপার মিল, এক বেঙ্গল পেপার মিল। দুটোর মধ্যে কম্পিটিশন চলত। বেঙ্গল পেপার মিল ছিল বাঘমার্কা আর টিটাগড় ছিল হাতিমার্কা। এই বেঙ্গল পেপার মিলে আগেকার আপনার পোস্ট কার্ড বলুন, ইংল্যান্ড খাম বলুন, তারপরে টিস্যু পেপার, সিগারেট যে তৈরি হতো সেই টিস্যু পেপার, তার জন্য একটা আলাদা মেশিন ছিল। এগুলো তৈরি হতো পেপার মিলে। দামোদর নদী তো ছিল কাছেই, যার জন্য বেঙ্গল পেপারের অনেক জলের প্রয়োজন। সেই জলটা দামোদর নদ থেকে পাওয়া যেত। কাছেই কয়লা খনি, কয়লাও সহজলভ্য ছিল। কাছেই হচ্ছে আপনার গ্রামীণ এলাকায় অনেক দক্ষ শ্রমিকও এখানে তৈরি হতো। এমনকি ওই 11 বলে গ্রাম আছে, ওখানকার মোল্ডিংয়ে যারা কাজ করতো তারা খুব দক্ষ ছিল। বেঙ্গল বয়লার যারা কাজ করতো তারাও খুব দক্ষ ছিল। বিভিন্ন দক্ষ শ্রমিক ছিল এখানে। এখানকার দক্ষ শ্রমিকরা অন্যান্য জায়গায় যে বড় বড় খ্যাতি লাভ করেছে, এগুলো আমরা দেখেছি। কাগজ তৈরি করতে গেলে প্রথমে বাঁশ দরকার, চুন দরকার, বাঁশ দরকার, চুন দরকার, কাঠ দরকার, সোডা দরকার, বিভিন্ন রং দরকার, কালার দরকার। এখানে ডাক বিভাগ ছিল, একটা ডাক প্রতিদিন হচ্ছে ডাক যেত এখান থেকে, আবার ওখান থেকে নিয়ে আসতো যদি ডাকের যা কিছু প্রয়োজন হতো। তখন ছিল 5টা মেশিন, পুরনো মেশিন। 6 নম্বরটা একটা অত্যাধুনিক মেশিন হয়, সেটাতে আপনার প্রায় 100 টনের উপর প্রোডাকশন হতো। হ্যাঁ, সে বিরাট মেশিন ছিল। পোস্ট কার্ডের পুরনো মেশিনে হতো। পোস্ট কার্ড, ইংল্যান্ড খাম, টিস্যু পেপার, ওইসব পুরনো মেশিনে হতো। 6 নম্বরে হচ্ছে রাইটিং পেপারটা বেশি হতো, আর ওটা সাপ্লাইও ছিল খুব, মানে ডিমান্ড ছিল খুব, এক্সপোর্ট হতো। বিশ্বজোড়া খ্যাতি এই জন্যই ছিল, তখন পেপার মিল এবং টিটাগড় দুটো পেপার মিল ছিল ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় পেপার মিল। ছোটোখাটো বোর্ড পেপার মিল এসব নানা ধরনের ছিল। তারপর কালের নিয়মে আস্তে আস্তে সেগুলো বন্ধ হয়ে যায়। এই দুটো পেপার মিল কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। একটা হাতিমার্কা কাগজ আর একটা বাঘমার্কা কাগজ। যারা লেখাপড়া আমরা করেছি ছোটোবেলায়, তারা বাঘমার্কা কাগজে লিখেছি। বাঘমার্কা রুলটানা খাতা বিক্রি হতো, সেখান থেকে আমরা কিনতাম। হ্যাঁ, এগুলো ছিল খ্যাতি ছিল। আমি 1965 সালে পেপার মিলে চাকরিতে ঢুকি। তারপর চাকরি করতে করতে আপনার বিভিন্ন আন্দোলনে জড়িয়ে পড়ি। তারপর কালের নিয়মে 1983 সালে বেঙ্গল পেপার মিল একটা ক্লোজার নোটিশ দেয়। 508 জন শ্রমিককে তারা ছাঁটাই করতে হবে, তা নাহলে কারখানাটা বন্ধ করে দিতে হবে। আমরা অনেক চেষ্টা চরিত্র করে 508 জন না, প্রায় অর্ধেকের কাছাকাছি আমরা মেনে নিয়েছিলাম। তাতেও কিন্তু কোম্পানি রাজি হলো না। 508 জায়গায় আমরা প্রায় 200 সামথিং আর কি সেই সংখ্যাটা মেনে নিয়েছিলাম, কিন্তু তারা মানতে রাজি হলো না। তারপর তারা টাকার জন্যে রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল। তখন জ্যোতিবাবু ওই 10 কোটি টাকা, মাত্র 10 কোটি টাকা লোনের জন্য তখন মনমোহন সিংকে আবেদন জানিয়েছিল যাতে ওদের টাকাটা স্যাংশন করা হয়। তারপর স্যাংশন তো আর হয়নি। তারপর 83 সালে কারখানাটা বন্ধ হয়ে গেল। বন্ধ খোলার জন্য আমরা আন্দোলন লড়াই করলাম।
বেঙ্গল পেপার মিল খোলার জন্যে আসানসোল পদযাত্রা হলো। তখন আমাদের স্টলওয়ার্ড নেতারা সব বেঁচে ছিলেন, রবীন সেন, হারদন রায়, মহাপদ মুখার্জি, সুনীল বসু রায়, লক্ষণ বাগদি, এরা সব ওই আসানসোল পদযাত্রা করলেন। সেই পদযাত্রার দাবি ছিল একমাত্র বেঙ্গল পেপার মিল সহ বন্ধ কলকারখানা খোলার দাবি ছিল। এ নিয়ে লড়াই চললো, আন্দোলন চললো, কিন্তু কারখানাকে আর খোলানো সম্ভব হলো না। তারপর যখন 83 সালে বন্ধ হয়ে গেল, তখন আর শ্রমমন্ত্রী অনেকবার মিটিংও ডাকলেন কলকাতায়। তারা অনড় থেকে গেল যে আমাদের কাছে টাকা পয়সা নেই, আমরা এই কারখানা চালাতে পারবো না। তখন আমরা বাধ্য হয়ে লিকুইডেশনে গেলাম। লিকুইডেশনে গেলাম এই জন্যেই যে যদি কিছু পরবর্তী পদক্ষেপ কিছু নেওয়া যায়। লিকুইডেশন হলো। লিকুইডেশন হয়ে আপনার এবারে লিকুইডেশন হলে তো লিকুইডেশন হলেই তো হয় না। লিকুইডেশনে আবার নতুন করে ফ্রেশ নিলাম ডাকা হলো। নিলামে আপনার 3টে পার্টি অংশগ্রহণ করলো, উপাধ্যায়ের পার্টি, আরও 2টো পার্টি ছিল কেলে। তারা 2 কোটি টাকাতে কারখানাটা কিনলো। তারপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটা কেস করলো যে 2 কোটি টাকায় এই টাকায় কিনেছে, এই টাকাটা তাদের ব্যাংকের টাকা শোধ হবে না, অতএব এটাকে ফ্রেশ নিলাম ডাকা হোক। সেটাও সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল। সুপ্রিম কোর্ট আবার সেই নিলামটাকে ক্যান্সেল করে দিল। ক্যান্সেল করে দেওয়ার পর আবার নিলাম করতে বলল। ভ্যালুয়ার একজন ভ্যালুয়ার অ্যাপয়েন্টমেন্ট করলো। সেই ভ্যালুয়ারকে বলা হলো 1 মাসের মধ্যে ভ্যালুয়েশন করে হাইকোর্টে রিপোর্ট দিতে। ভ্যালুয়ার তখন 16,56,00,000 টাকার একটা ভ্যালু করলো পেপার মিলের। সেই ভ্যালুটা আবার ফের নিলাম ডাকা হলো। নিলাম করার পর 3-4 জন ওঠানামা করলো। আবার এরা উপাধ্যায় কোম্পানি, তারাও 16 কোটি টাকা, 16 কোটি না 25 কোটি টাকা দিয়ে তারা কারখানাটা আবার কিনলো। 25 কোটি টাকা দিয়ে কিনলো। তারা কিন্তু পেপার মিলটার পেপার আর তৈরি করলো না, সেটা বোর্ড, পেপার মিলের বোর্ড তৈরি করার জন্য তারা কিনলো। এই বোর্ড তৈরি করলো বটে, কিন্তু সেটাও বেশি দিন আর চললো না। তারপর আস্তে আস্তে কারখানাটা বন্ধ হয়ে গেল। এখন হচ্ছে এই অবস্থা। তখন 7টা মেশিন ছিল, পুরনো মেশিন ছিল। 6 নম্বর মেশিনটাই ছিল একমাত্র নতুন মেশিন। রেল লাইনে আপনার রানীগঞ্জ থেকে রেল লাইন হয়ে একদম পেপার মিলের ভিতরে চলে আসতো। বিশেষ করে আসতো বাঁশ, আসতো উড আসতো, আর পাথর আসতো, মানে যেখান থেকে চুন তৈরি হয় পাথর আসতো। আবার এখান থেকে এক্সপোর্টও যেত, কাগজ এক্সপোর্টও হতো, আমরা দেখেছি। তো তখন বাঁশ তো ছাড়া তার জন্য তখন চিপার বলে একটা জিনিস ছিল, চিপার মেশিন। বাঁশটা কাটার জন্যে টুকরো টুকরো করে সেটা সিদ্ধ করা হতো। কস্টিক সোডা লাগতো, বিভিন্ন চিপস করতে লাগতো। এইসবের জন্যই। আর বাঁশ আসতো, রেল ছাড়া তো বাঁশ আসা সম্ভব নয়। মুঙ্গের থেকে বাঁশ আসতো, উড়িষ্যা থেকে আসতো, বিহার থেকে আসতো, আসাম থেকে আসতো। এইসব 3টে জায়গার থেকে বাঁশ বেশিরভাগ আসতো। আর পাথর আসতো কোডারমা থেকে, যেটা থেকে চুন তৈরি হতো। এটা রমরমা বাজার ছিল। উনি তখন ওই 60 থেকে 70 মধ্যে রমরমা বাজার ছিল। তখন ছিল আপনার ভাঙড় ব্রাদার্সের হাতে ছিল। হ্যাঁ, ওদের হেড অফিস ছিল, ওয়ার হাউস ছিল কলকাতাতে। হ্যাঁ, ওখানেও সেটা কাজে লাগাতো। শ্রমিকের সংখ্যাও পার্মানেন্ট লেবার ছিল, কন্ট্রাক্টর লেবার ছিল, বদলি লেবার ছিল,
তিন ক্যাটাগরির লেবার ছিল। পার্মানেন্ট, সাবস্টিটিউট লেবার মানে যেটাকে বদলি বলি, আর হচ্ছে কন্ট্রাক্টর লেবার। কন্ট্রাক্টর লেবার বেশিরভাগ কাজ করতো আপনার ওই যে বাসগুলোকে কাঁধে করে বয়ে নিয়ে এসে যেখানে চিপ করা হতো সেখানে পৌঁছে দেওয়া, পাথরগুলোকে কাঁধে করে নিয়ে ওই চুন ডিপার্টমেন্টে পৌঁছে দেওয়া, সেখান থেকে আবার চুন হয়ে আছে, এইগুলো নিয়ে বেশিরভাগ কন্ট্রাক্টর ওয়ার্কার ছিল। আর বদলি ওয়ার্কার ছিল আপনার পার্মানেন্ট ওয়ার্কার, নেচারের জবে কাজ করতে করতে তারাও পার্মানেন্ট নেচারের মতো জবই শিখে গেছিল, ফলে সেখানে বদলি ওয়ার্কার ছিল। আমি 1965 সাল থেকে 2012 সাল পর্যন্ত আমি সক্রিয়ভাবে পেপার মিলের কাজের সঙ্গে যুক্ত ছিলাম। এবং এই যে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট যেটি বলেন, আমি হাইকোর্ট যে কতবার গেছি তার আমার এখন খেয়াল নেই। সুপ্রিম কোর্ট তো আমি গেছি 10-12 বার। আমাদের হয়ে সওয়াল করেছিলেন তখন অশোক সেনের সওয়াল আমি শুনেছি, অসাধারণ সওয়াল। অত বয়স্ক মানুষ, তার যে স্মৃতিশক্তি এত প্রবল হয় আমার ধারণা ছিল না। সাংঘাতিক সওয়াল করেছিলেন, সাংঘাতিক। সেরকম সওয়াল শোনার সৌভাগ্য আমার হয়েছে আর কি। সত্যি কথা বলতে কি, তখনকার দিনে রানীগঞ্জ বান্ড কোম্পানি আর যে কোনো কখন বোনাস হবে সেই বোনাসের অপেক্ষায় রানীগঞ্জ মার্কেট অপেক্ষা করে থাকত, কখন তাদের বোনাস হবে। রানীগঞ্জ বাজারটা চলতো এই বেঙ্গল পেপার মিল, যে কোনো আর বান্সের শ্রমিকদের টাকাতে। ওরা দীর্ঘ অপেক্ষায় বসে থাকত। এখানে সাইরেন ছিল অনেক দূর পর্যন্ত শোনা যেত। বাজার এদিকে নদী পাড়ের শোনা যেত। সকাল 6টায় বাজতো, 6:30 বাজতো। তারপর আপনার এতে 6:30 বাজতো, তারপর 5টায় বাজতো, 9:30 বাজতো, 10টায় বাজতো। আচ্ছা, মানে সেই ছুটি হওয়ার না ছুটি হওয়ার ছুটি পরে বেলা 2টোর সময়তে 2টোর সময় বাজতো, আর 2টোর সময় বাজতো, আর 1:30টায় বাজতো। ডিউটি যাওয়ার আগে ওয়ার্নিং দিত আর কি 1:30টায়, আর 2টোর সময় বাজতো শিফটে যারা 2-10টা ডিউটি করবে। তারপরে আপনার 10টায় বাজতো, আবার ভোর 5:30টায় 6টায় বাজতো, এইভাবেই বাজতো আর কি। আর বলবো, কালের নিয়মে যা হওয়ার নয় তাই হয়ে গেল আর কি, বলার কিছু নেই। এখন আন্দোলন লড়াই করেও কিছু হচ্ছে না, আর সরকারেরও সে সদিচ্ছাও আর নেই। একটা সরকার থাকলে পরে এই যে পেমেন্ট খোলার ব্যাপারে তার যে একটা মুখ্য উদ্যোগ থাকা দরকার, সে সরকারের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না, একদম নেই বললেই চলে, নেই বললেই চলে। একটা সরকারের উদ্যোগ না থাকলে আর এত বড় পেপার মিল কে চালাবে? অন্তত মালিককে ডেকেও যদি জিজ্ঞেস করা হয় যে কেন তুমি বন্ধ করলে, তোমার অসুবিধা কি হচ্ছে বলো আমাকে, আমি দেখব, সেসব নেই, এখন নেই বললেই চলে। তো বন্ধুরা, আপনারা এই বেঙ্গল পেপার মিলের ইতিহাস শুনলেন ফটিক ভট্টাচার্যর মুখ থেকে। আপনাদের এই ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ঠিক এইভাবে আগামী দিনেও আপনাদের সামনে নিয়ে আসবো সেই ইতিহাস। দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।